প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ধীরে ধীরে থলের বিড়াল বেরিয়ে আসছে এবং অনেক কিছুই আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে, আরো হবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন, একটা বিশেষ ইঙ্গিত দিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। বক্তব্যটি হচ্ছে, তিনি শনিবার চট্টগ্রামে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে একটা জায়গায় বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যদি একই সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে। তার মানে কি? জেনোসাইড শব্দটা তিনি কেন ব্যবহার করলেন? জেনোসাইড বলতে কি বোঝায় সাধারণত? যে যদি ইচ্ছে করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে হত্যা করা হয় তাহলে সেটি জেনোসাইড। তিনি বলছেন নির্বাচনের জেনোসাইড। কি বোঝাতে চেয়েছেন তিনি? অর্থাৎ একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে এমন কোনো পরিস্থিতি দেশে তৈরি হবে যার মধ্য দিয়ে একটি অশুভ গোষ্ঠী দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে চেপে বসবে, নির্বাচন আবারও বাংলাদেশ থেকে নির্বাসিত হবে। তিনি এই কথার ব্যাখ্যা করেননি যে একই দিনে গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত হলে কি হতে পারে। একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আমরা যাচ্ছি, বরাবরই বলে আসছি। এবং জামাত যে গণভোটের জন্য পাগল হয়ে গেছে, কেন এই পাগল হয়ে যাওয়া? জামাত কি ধরে নিয়েছে যে গণভোট অনুষ্ঠিত হলে সংস্কারের ইস্যুতে কিংবা পিআর পদ্ধতির ইস্যুতে হ্যাঁ জয়যুক্তই হবে? কিভাবে ধরে নিল তারা? এবং যদি না জয়যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এগুলো আর কিছুই না। আমি প্রথম থেকে বলে আসছি, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, যে শেষমেশ এই জামাতে ইসলামী কিংবা এনসিপি এমন একটা ভয়ঙ্কর পরিবেশ এখানে এদেশে সৃষ্টি করবে যখন বলা হবে যে নির্বাচনের পরিবেশ নেই। তার কারণ তারা বর্তমান সরকারের সময়টিকে বিলম্বিত করতে চায়, নির্বাচন বিলম্বিত করতে চায়। তার যথেষ্ট কারণ আছে। মূল কারণ হচ্ছে যত বেশি লেন্দি করা যায় নির্বাচনটিকে তত বেশি তারা ক্ষমতার যে চর্চা করছে, বিহাইন্ড দ্য স্ক্রিন তারাই দেশ চালাচ্ছে, সেটি তাদের জন্য সহজ হবে। এই যে অজুহাত এক একটি, আরো একটি অজুহাত দাঁড় করায়, মানে তারা তাদের যে বিষয়গুলো, তার মধ্যে একটি হচ্ছে তিনি আবার মন্তব্য করেছেন ওই একই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়। তিনি বলছেন যে দেশে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, লেভেল প্লেইং ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে। আবার বলছেন যে এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে, আমরা কোনো সংকট তৈরি হতে দেব না। মানে এগুলো বলে মানুষের কাছ থেকে, মানে মানুষের কাছে নিজেদেরকে বিশ্বাসযোগ্য করে তোলা যে না, আমরা আসলে নির্বাচন চাই, তার মানে জামাত আসলে নির্বাচন চাই। লেভেল প্লেইং ফিল্ড নেই এটি বিশ্বাস করার মতো ন্যূনতম কোনো কারণ কারো কাছে আছে? আমি বলছি জামাতের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই, বরং যে জামাত তো এখন মানে সর্বা সবকিছুই তারা ভোগ করছে। জামাতের কথাতে কি না হচ্ছে। প্রশাসনের সব জায়গায় জামাতের একচ্ছত্র অধিপত্য, যা কিছু নিয়োগ হচ্ছে, যেখানে অদল বদল হচ্ছে, সব জামাতের পরামর্শ অনুযায়ী, আমরা জানি তো। এবং বিচার বিভাগীয় নানান ধরনের প্রভাব বিস্তারের ক্ষেত্রে জামাত বিএনপির চেয়ে এগিয়ে আছে। আর বিএনপি হচ্ছে মাথা মোটা রাজনৈতিক দল এই মুহূর্তে। এই কথা বললে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু বলা হবে না, তার কারণ বিএনপি তার সমস্ত ধ্যান ধারণা সবকিছু কেন্দ্রীভূত করেছে নির্বাচনের দিকে। অবশ্যই নির্বাচন প্রয়োজন এবং নির্বাচনটা আরো আগে বিএনপি আদায় করে নিতে পারতো, কিন্তু ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে। তাও নিয়ে যাওয়া মানে এই নির্বাচন হবে কিনা তার যথেষ্ট সন্দেহ রয়েছে। যত বেশি দিন যাবে তত নানান ধরনের জটিলতা এই দেশে সৃষ্টি হবে নির্বাচন কেন্দ্রিক। কিন্তু বিএনপি বারবার সরকারের ফাঁদে পা দিচ্ছে, জামাতের রাজনৈতিক কৌশলের কাছে হার মানছে। এটি অপ্রিয় হলেও বাস্তবতা অন্তত আমি নিজে মনে করি। ডাক্তার শফিকুর রহমান ওই একই বক্তব্য দেওয়ার সময়, মানে তিনি যে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে স্বাধীনতার বিষয়ে আরো একটি কথা বলেছেন, চরম আপত্তিকর, উদ্ভট সব মন্তব্য আমাদের সামনে হাজির করা হচ্ছে। তিনি বলছেন
যে এদেশে বারবার সুযোগ এসেছে, সুযোগগুলো আমরা হেলাফেলা করেছি, সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেটি না করে সুযোগের অপব্যবহার করেছে, যার কারণে এই অঞ্চলে দুইবার স্বাধীনতার আলো দেখা গেল, সেই আলো অনেকটা নিভু নিভু হয়ে গেছে বা নিভু নিভু হয়ে গেল। তিনি বলছেন দ্বিতীয় স্বাধীনতার আজ 54 বছর, এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতির বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল, বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল 54 বছরে, আমরা জানি। কিন্তু তিনি যে শব্দটা উচ্চারণ করলেন দ্বিতীয় স্বাধীনতা, স্বাধীনতা আমাদের কাছে একটাই, মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ আমাদের কাছে একটাই। হয়তো ইতিহাসের নানান বন্ধুর পথ, নানান ত্যাগ তিতিক্ষা, নানান ধরনের সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে স্বাধীনতার সংগ্রাম, এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। কেন? 47-এ প্রথম স্বাধীনতা। হ্যাঁ, পাকিস্তান রাষ্ট্র যেমন না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না, এইসব কথার সঙ্গে আমি কোথাও কোথাও দ্বিমত, কিন্তু আমি 71কে দ্বিতীয় স্বাধীনতা বলবো তার কোনো প্রশ্ন উঠতেই পারে না। যেমনটা 24-এর আন্দোলনকে বলা হচ্ছিল দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতা কয়টা? 47 স্বাধীনতা, 71 স্বাধীনতা, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে 24 স্বাধীনতা। মানে সবকিছুকে গুলিয়ে ফেলে 71কে বারবার হালকা করে তোলা। তাহলে এতদিন যে বলা হলো 24 দ্বিতীয় স্বাধীনতা, এখন আবার বলা হচ্ছে যে 71কে দ্বিতীয় স্বাধীনতা। উদ্ভট সব কথাবার্তা, এগুলোর অবতারণা করে কিছুই না, শুধুমাত্র ঘুরে ফিরে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধকে কতটা হালকা করা যায় সেই অপচেষ্টা। এবং গণভোট নিয়ে এর মধ্যে অনেক কথা হয়েছে, বিস্তারিত বলতে গেলে অনেক বেশি চর্বিতে চর্বণ হয়ে যাবে। তারপরে ছোট করে বলি যে একই দিনে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ অথবা নাতে। আপনারা জানেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে, হ্যাঁ কিংবা না। আগামী সংসদ 2 কক্ষ বিশিষ্ট হবে, হ্যাঁ কিংবা না। সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে যারা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির বিষয়ে বাস্তবায়ন করা হবে। এই যে বিষয়গুলো সব একসাথে হ্যাঁ কিংবা নাতে ভোট দিতে হবে। মানুষ কিন্তু ডক্টর ডিগ্রি অর্জনের মতন নানান ধরনের অধ্যবসায় করে পড়াশোনা করে ভোট কেন্দ্রে যেতে হবে। এটি কিভাবে সম্ভব? এতগুলো প্রশ্নের উত্তর একবারে হ্যাঁ কিংবা নাতে দিতে হবে। যদি কেউ উচ্চ কক্ষ পছন্দ করে কিন্তু তত্ত্বাবধায়ক পছন্দ করছে না, তার উত্তরটা কিসে দিতে হবে, কিভাবে দিবে? উদ্ভট সব আয়োজন আমাদের সামনে চলছে। এই যে ঐক্যমত কমিশন, এটি সম্বন্ধে আমি বারবার বলেছি, জাতীয় ঐক্যমত কমিশন একেবারে দেওয়ান থেকে বলে আসছি, একেবারে টাইম পাসিং একটা ইভেন্ট তারা নিয়ে আসছে, কিচ্ছু হবে না সংস্কারে, বারবার বলে আসছে। আর যে উদ্ভট গণভোটের আয়োজন করা হচ্ছে, কি হবে এই গণভোটে? কোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, কিন্তু ডক্টর ইউনূস সরকার কি নিজে সরে গিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক একটি সরকার গঠন করবে, নাকি আগামীতে যে নির্বাচন হবে ডক্টর ইউনূসের অধীনেই হবে? যদি ডক্টর ইউনূসের অধীনেই নির্বাচন হয় আগামী নির্বাচন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার কেন ফিরিয়ে আনলো? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, গতকালকে সংবাদ মাধ্যমে আসিফ নজরুল আইন উপদেষ্টা একটি কথা বলেছে। তিনি বলেছে গণভোটের আইনও নাকি 2-3 সপ্তাহের মধ্যে আদালতের রায়ের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। আমার কথা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার আদালতের রায়ের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে এবং আগামীতে গণভোটও আদালতের রায়ের মাধ্যমে ফিরিয়ে আনবে। তারা নির্বাচন কখন দিবে? নির্বাচন না ফেব্রুয়ারিতে? নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, নির্বাচনের কোনো কথা নেই। তার মানে ডক্টর ইউনূস নিজেই কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে নাকি আগামীতে তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে? যদি সেটাই হয় তাহলে ডক্টর ইউনূস তো নিরপেক্ষ না। ডক্টর ইউনূস 50% লোককে বাংলাদেশে বাদ দিয়ে আর 50% লোক নিয়ে রাজনীতি করছে এবং 50% লোককে প্রতিনিধিত্ব করছে। এই ধরনের লোকদেরকে, এই ধরনের রাজনীতি দলদেরকে নিয়ে তিনি রাজনীতি করছে। তাহলে বাংলাদেশ কি 2টা প্রদেশে বিভক্ত হয়ে গিয়েছে? একটা প্রদেশের মানুষ বাদ আর একটা প্রদেশের মানুষকে নিয়ে আমি রাজনীতি করব? উনি কিভাবে নিরপেক্ষ হল? আর এই ধরনের সরকারের আন্ডারে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে? সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক। তার মানে মেইন ডক্টর ইউনূসকে আগে সরাতে হবে। ডক্টর ইউনূসকে সরালে আগামীতে
নিরপেক্ষ নির্বাচন হবে বাংলাদেশে। এই ডক্টর ইউনূস, এই বুড়ো খাটাস, এই নুনোবেল, সুদি ইউনূস বিদেশি একটি সংস্থার কাছে আমাদের বাংলাদেশের বন্দরগুলো তুলে দিচ্ছে। শুধু তুলে দিচ্ছে না, 10 বছরের জন্য তাদের শুল্ক মকুব করে দিচ্ছে। এই বন্দরগুলো হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এই বন্দরগুলো বিদেশিদের হাতে চলে যাওয়া মানে আমরা বিদেশিদের গোলাম হয়ে যাব, চাকর হয়ে যাব। এই বন্দরের মাধ্যমে তারা যে কোনো কিছুই ঘটাতে পারবে। আমাদের এই হৃৎপিণ্ডটা 1 সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায়, সাথে সাথে আমরা কিন্তু মারা যাব। সেম বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড, সেটা এখন অন্যের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি। সে নির্বাচনের কথা বলে বলে বন্দর তুলে দিচ্ছে, সে করিডোর দিয়ে দিবে, সে সেন্ট মার্টিন দিয়ে দিবে, সে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনার ফাঁসির ঘোষণা করেছে বলে বলে সে 17 তারিখ চুক্তি সই করে ফেলবে, চুক্তি সই করে বন্দর বিদেশিদের হাতে তুলে দিবে। এই নিয়ে হুজুগে বাঙালিদের কোনো প্রতিবাদ নাই। এখন আর আকাশ কাঁপে না, বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। যে শেখ হাসিনা চোখে চোখ রেখে যখন আমেরিকার সাথে কথা বলেছে তখন বাহাবা পায়নি। শেখ হাসিনা যখন বলেছে বেগুনের যখন দাম বেড়ে গিয়েছে আপনারা কাঁঠালের পিঠা বানিয়ে খান, তখন আপনারা হাসাহাসি করেছেন। পরবর্তীতে কি করেছেন? পিঠা উৎসবে গিয়ে কাঁঠালের পিঠা হুমড়ি খেয়ে কিনা শুরু করে দিয়েছে। তার মানে শেখ হাসিনা যা কিছু তখন বলে গিয়েছিল সকল কিছুই সত্য এখন প্রমাণিত হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী সেটা রিয়েলাইজ করতে পেরেছেন। তিনি বলেছেন শেখ হাসিনাকে অনেক সেলুট, অনেক সালাম, একটা কারণে। কেন? শেখ হাসিনা ডক্টর ইউনূসকে আমাদের অনেক আগে চিনতে পেরেছেন, সে কারণে আমরা এখন চিনতে পারছি। প্রত্যেকটা টক শোতে যান, প্রত্যেকটা টক শোতে গেলে যারা প্রথম ডক্টর ইউনূসের পক্ষে কথা বলতো, এখন সকলে 360 অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে ডক্টর ইউনূসের কঠোর সমালোচনা করছে। বলছে বাংলাদেশের ইতিহাসে এরকম আনারি শাসক আর দেখিনি। তিনি নোবেল লরিয়েট, কিন্তু এমন কোন কাজ করে দেখাতে পারেনি বাংলাদেশে যে বাংলাদেশের মানুষের উপকার হবে। বরং তিনি বসার পর পরে বাংলাদেশটাকে 15 মাসে বিক্রি করে দিচ্ছে। তার রাজনীতিটাই হচ্ছে ভারত বিদ্বেষী। কেন ভারত বিদ্বেষী? কারণ রাজাকারের বাচু সবগুলো তার সাথে এখন জোট মিলে আছে, সে কারণে সেও ভারত বিদ্বেষী, ওই রাজাকারের বাছুরগুলো ভারত বিদ্বেষী। তারা মিলে ভারত বিদ্বেষী রাজনীতি করতেছে আর বাংলাদেশের অল্প অল্প করে সকল কিছু বিক্রি করে দিচ্ছে। আর ওই যে পাকিস্তানি জঙ্গিদের সাথে সম্পর্ক করেছে, তারা এখন বাংলাদেশে খাদ্য রপ্তানির নাম করে পপি বীজ রপ্তানি করছে। পপি বীজ হচ্ছে আফিম তৈরির একটা সরঞ্জাম, ওগুলো রপ্তানি করছে বাংলাদেশে। বাংলাদেশে এগুলো রপ্তানি করে বাংলাদেশের যুবকদেরকে নেশায় আসক্ত করে ফেলছে। তারা খাদ্য রপ্তানি না করে পাকিস্তান থেকে জঙ্গি রপ্তানি করছে। এই ডক্টর ইউনূসের শাসনামলে পাকিস্তান থেকে জঙ্গি রপ্তানি হয়, ভারত বিদ্বেষ ছড়ানো হয় বাংলাদেশের মধ্যে। সে কারণে ভারতের সাথে এখন আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক অংশে কমে গিয়েছে। মানে অর্থনীতি আমাদের দেশে একেবারে পঙ্গু করে ফেলেছে ডক্টর ইউনূস। আর অর্থনীতি তো আমাদের দেশে পঙ্গু থেকে ভালো করার চিন্তা ভাবনা না করে বন্ধ দিয়ে দিচ্ছে বিদেশিদের হাতে। আবার আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে 14 বছর 15 বছরের বাচ্চা শিশুদেরকে গ্রেপ্তার করছে। এই কুমিল্লা নাঙ্গলকোটের মধ্যে সেম অবস্থা, 15 বছরের একটা শিশুকে এইটা পরে তাকে গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে। এগুলো চলতেছে বাংলাদেশে। এগুলো নিউজ হয় না, ফলাও হবে। এগুলো নিয়ে শুধু নিউজ হয় শেখ হাসিনার রায় নিয়ে, শুধু নিউজ হয় শেখ হাসিনা ফেসিস্ট ছিল। আরে বেটা, ডক্টর ইউনূসের থেকে বড় ফেসিস্ট বাংলাদেশে জন্মগ্রহণ করেছে নাকি? করে নাই তো। ডক্টর ইউনূস যে বড় ফেসিস্ট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়, সেটা কেন প্রচার করা হয় না? ডক্টর ইউনূস ক্লাস 6, 7, 8, 9 এর বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়তেছে না আওয়ামী লীগের দোসর বলে বলে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে। বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। তাহলে সে কত বড় ফেসিস্ট, দমন নিপীড়ন চালাচ্ছে। আর বিএনপি তো ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে। বিএনপি ভয়ে কোনো প্রতিবাদ করছে না। কেন প্রতিবাদ করছে না? বেশি প্রতিবাদ করলে যদি ডক্টর ইউনূস সরকার পড়ে যায় তাহলে তো আওয়ামী লীগের অবস্থা ভালো হয়ে যাবে, নির্বাচন দিতে পারবে না ডক্টর ইউনূস। সে কারণে বিএনপি ধরা চুপচাপ হয়ে বসে আছে। বিভিন্ন জায়গায় তার কর্মীরা চাঁদাবাজি, লুটপাট, নিজেদের কর্মীদেরকে গুলি করে হত্যা করে ফেলছে। পল্লবী থানার যুব দলের সদস্য সচিব কত বড় পোস্ট হোল্ড করতেছে, একটা থানার সদস্য সচিবকে তার দলের লোকেরাই মার্কেটের ভিতরে ঢুকে কিছুদিন আগে গুলি করে মেরে ফেলে। প্রত্যেকটা জায়গায় বিএনপি কর্মীরা নিজেদের বড় বড় নেতাদেরকে মেরে ফেলতেছে। এই হচ্ছে যে বিএনপি সাংগঠনিক অবস্থা, তাদের রাজনৈতিক অবস্থা। এদিকে জামাত শুধু ধানমন্ডি 32 ভাঙে, এদিকে জামাত আওয়ামী লীগের যত মোরাল আছে সকল কিছু ভেঙে চুরমার। আওয়ামী লীগ কোনোভাবে দাঁড়াতে পারবে না, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আমরা ডক্টর ইউনূস সিন্ডিকেট মিলে ক্ষমতায় থাকবো। এক একজন এক এক ধান্দায় মত্ত। ডক্টর ইউনূস তার ধান্দায় মত্ত। ডক্টর ইউনূস তার প্রতিহিংসা যা ছিল আওয়ামী লীগের উপর সব এই শিবির টিবির দিয়ে, এনসিপি দিয়ে, বিএনপিকে দিয়ে মোটামুটি সকল কিছু পূরণ করে নিয়েছে। এখনো তার আরো রাগ ক্ষোভ রয়ে গিয়েছে আওয়ামী লীগের উপর, সেটা এখনো চালাচ্ছে। তার কথা হচ্ছে তোমরা আওয়ামী লীগের উপর যা কিছু করার করো, কোনো সমস্যা না, আমাকে বসায় রাখো, আমি সকল কিছু দেখতেছি, প্রশাসন তোমাদের কিছু করবে না। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো, আমি তার প্রধান থাকবো। আর যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন না হয়, নির্বাচন না হলো, আমি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আরো অনেকদিন ক্ষমতা থাকতে পারবো, মূলত 2029 সাল পর্যন্ত। এভাবে করে করে দেশটাকে পরিচালনা করছে। আর গণভোট এখন আবার আইনের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। যদি গণভোট আবার হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে, ডক্টর ইউনূস আমৃত্যু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে
থেকে যাবে। বিএনপি একেবারেই গোল্লায়। বিএনপি বেশি মাস্টারি করার কারণে বিএনপি বাসটা সবচেয়ে বড় খায়। সে কারণে তো 19 বছর 20 বছর ক্ষমতার বাইরে এত বড় দল হওয়ার পর, সে কারণে তো তারেক যে এত বছর বাংলাদেশের বাইরে বাংলাদেশে আসতে পারে নাই। আওয়ামী লীগের পতন হওয়ার পর 15 মাস হয়ে গেছে, এখনো বাংলাদেশে ঢুকতে পারে নাই। এমনি গাড়ে বাসা বিএনপি কর্মীরা এবং বিএনপির নেতারা, কিন্তু নিজের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এখনো বাংলাদেশে আনতে পারে নাই। এই হচ্ছে তো তাদের পরিস্থিতি। এগুলাই তো ল্যাকিংস এর কারণে বিএনপি এই ডক্টর সুযোগ পেয়েছে, জামাত সুযোগ পেয়েছে। সারা বাংলাদেশ মিলে 4 থেকে 5% যাদের ভোট নাই, তারা এখন বাংলাদেশটাকে সিস্টেমে নিয়ন্ত্রণ করতেছে। তারা এখন বাংলাদেশে ছড়ি ঘুরাচ্ছে। প্রশাসনে তাদের লোক, আর্মিতে তাদের লোক, শিক্ষা খাতে তাদের লোক, প্রত্যেকটা ভার্সিটির প্রক্টর থেকে শুরু করে বিসি থেকে শুরু করে সকল জায়গায় জামাতের লোক। কেন ভাই? বাংলাদেশের 96%, 95% যে সকল রাজনৈতিক দল আছে সমর্থন পাওয়া, তারাই বাংলাদেশে ছড়ি ঘুরাতে পারছে না। 4-5% ভোট পাওয়া দলে বাংলাদেশে ছড়ি ঘুরাচ্ছে। কেন? বিএনপি ল্যাকিংস এর কারণে। কারণ বিএনপি এখন বড় দল হিসেবে বাংলাদেশে রাজনীতিতে আছে। তারা সাংগঠনিকভাবে জামাতের সাথে পেরে উঠতে পারতেছে না, কিন্তু জনবল আছে। তো এই রাজনীতি দিয়ে তো বাংলাদেশে চলবে না। 19 বছর ক্ষমতার বাইরে এভাবে রাজনীতি করলে আর 19 বছর ক্ষমতার বাইরে থাকতে হবে। যদি পাতানো নির্বাচনের ফলও যদি ক্ষমতায় চলে আসে, সেই ক্ষমতা 2-3 বছরের বেশি টিকাতে পারবে না। আওয়ামী লীগের আন্দোলনের মুখে হারাই যাবে। কারণ আওয়ামী লীগকে বিশ্বের বড় বড় দেশ সাপোর্ট করবে, ভারত সাপোর্ট করবে। তাই নয় কি? তাই যতই রঙ্গ করো না কেন, জামাত ডক্টর গং মিলে কোনো লাভ নাই। বিএনপি ক্ষমতায় আসুক, তোমরা যতদিন ক্ষমতায় থাকো, হয়তো বা 5-6 বছর স্থির থাকবে, হয়তো বা 10 বছর বা 15 বছরও ধরে নিলাম। 15 বছর পর ঠিকই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। হয়তো বা শেখ হাসিনা বেঁচে নাও থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার মেয়ে রাষ্ট্রপ্রধান হবে, প্রধানমন্ত্রী। বা যদি শেখ হাসিনা তার আগে ওভারকাম করতে পারে, কামব্যাক করতে পারে, বা বেঁচে থাকে, আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এটাই হচ্ছে রিয়েলিটি। কথা বুঝতে পেরেছেন? যতই আইন করে গণভোট আনেন আর তত্ত্বাবধায়ক সরকার আনেন, কোনো লাভ হবে না। যতই কিছু করা হোক, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি নির্বাচনের সকল দল অংশগ্রহণ করে, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ, সেখানে 100% আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটই সবচেয়ে বেশি বাংলাদেশে আসন পাবে। এটা আমি সবসময় বলি, এটা এখনো লিখে রাখতে পারেন যদি সুযোগ দেয়। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন।